ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ভূগোলের পরবর্তী চ্যাপ্টার হিমবাহের ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যজাত ভূমিরূপ অর্থাৎ গ্লেসিয়াল ল্যান্ডফর্ম। আলোচনার পূর্বে বলে রাখি, এই চ্যানেলের তথ্য তোমাদের যদি উপকারে লেগে থাকে ও হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা সহজেই পেয়ে যাও। যারা এই চ্যানেল ইতিমধ্যে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছো তাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। এর আগের ভিডিওগুলিতে আমি যে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করেছি বা যে প্র্যাকটিক্যালগুলো নিয়ে আলোচনা করেছি তাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আগের ভিডিওগুলি দেখে নিতে পারবে। এবং আজকের ভিডিও শেষে একটি পিডিএফ প্রশ্নপত্র থাকবে, সেটি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, চলো সঙ্গে থাকো। তো ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম তোমাদের যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ভূগোলের পরবর্তী চ্যাপ্টার হিমবাহ বা গ্লেসিয়ার। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এ সম্পর্কিত বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং এ থেকে যে প্রশ্নগুলি দেওয়া থাকবে সেগুলির উত্তর তোমরা সহজেই করতে পারবে। প্রথমে আছে হিমবাহ বা গ্লেসিয়ার কি। একটি ল্যাটিন শব্দ গ্লেসিস বা ফরাসি শব্দ গ্লেস থেকে এটি এসেছে। তার অর্থ কি? আইস বা বরফ। তাহলে গ্লেসিয়ারের মানে কি? আইস বা বরফ। কাকে বলে গ্লেসিয়ার, কাকে বলে বা হিমবাহ কাকে বলে? বলছে অভিকর্ষ শক্তির টানে স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত বরফের চাঁইকেই বলা হয় হিমবাহ। হিমবাহ যে সৃষ্টি হয় কয়েকটি ধাপের মাধ্যমে সৃষ্টি হয়। প্রথমে পার্বত্য বা পাহাড়ি অঞ্চলে তুষারপাত হয়, ছোটো ছোটো পেঁজা তুলোর মতো তুষার পড়ে। তার উপর যত চাপ বৃদ্ধি পাবে সেটা আস্তে আস্তে নেভেতে পরিণত হবে। সেই নেভের ওপর যদি আরও চাপ বৃদ্ধি পায় তাকে বলা হবে ফার্ন। ফার্নের ওপর যদি আরও চাপ বৃদ্ধি পায় সেটি পরিণত হবে হিমবাহে। হিমবাহ একটু দেখতে নীলাভ টাইপের এবং সেই ক্রিস্টাল টাইপের, নীলাভ ক্রিস্টাল টাইপের ফিট সাদা হয়। তাহলে হিমবাহ কি? এই চারটি ধাপের মাধ্যমে হিমবাহে পরিণত হয় বরফ বা তুষার। এই হিমবাহকে ভাগ করা যায়। আলম্যান 1948 সালে হিমবাহের অবস্থান অনুসারে হিমবাহকে কয়েকটি ভাগে ভাগ করেছিলেন। কি কি? প্রথমে হচ্ছে উচ্চমণ্ডলীয় হিমবাহ, অর্থাৎ উচ্চমণ্ডলে মেরু প্রদেশে যে বরফের স্তূপ বা বরফের চাঁই থাকে সেটাকে বলা হয় উচ্চমণ্ডলীয় হিমবাহ। একটা হচ্ছে ছত্রক হিমবাহ, অর্থাৎ কোনো উঁচু গম্বুজের মতো পাহাড়, সেই পাহাড়টা দূর থেকে যদি ছাতার মতো দেখতে লাগে তাহলে সেই পাহাড়ের উপরে যে হিমবাহ থাকে তাকে বলা হয় ছত্রক হিমবাহ। একটা সার্ক হিমবাহ, চেয়ারের হাতলের মতন যদি হিমবাহের আকৃতি হয় তাকে বলা হয় সার্ক হিমবাহ। এটিও পার্বত্য অঞ্চলে দেখা যায়। এরই তিনটে ভাগ গেল। আর তিনটে ভাগ কি? মহাদেশীয় হিমবাহ। সবথেকে বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কি? ল্যাম্বার্ট। পার্বত্য বা উপত্যকা হিমবাহ, সবথেকে বড় হিমবাহের নাম হুবার্ড এবং ভারতের বড় হিমবাহ সিয়াচেন। এবার হচ্ছে পার্বত্য মহাদেশীয় হিমবাহ, এটা কি? ম্যালাস্পিনা, সবথেকে বড় পার্বত্য মহাদেশীয় হিমবাহ। এটার পাশাপাশি গতিবেগ অনুসারে দেখো হিমবাহকে দুটো অংশ ভাগ করা যায়। একটা দ্রুততম, এটা হচ্ছে কি? জ্যাকবস ভ্যান, সব থেকে দ্রুততম হিমবাহ। প্রায় প্রতিদিন 42 থেকে 46 মিটার করে সরে সরে যাচ্ছে। কত? 42 থেকে 46 মিটার করে সরে সরে যাচ্ছে এটি। আর ধীরতম হচ্ছে কি? নিউজিল্যান্ডের ফক্স গ্লেসিয়ার, সব থেকে স্লোয়েস্ট গ্লেসিয়ার, খুব ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে। এই হিমবাহ সম্পর্কিত ভূমিরূপগুলি পড়ার আগে কয়েকটি বিষয় পরিষ্কার হয়ে নিতে হবে। হিমবাহ অঞ্চলে হিমশৈল, বাগসুরুন্ড এবং ক্রেভাস, নুনাটাক, এই চারটি বিষয় কি? তোমাদের সঙ্গে আমি যে আলোচনা করছি চিত্রসহ, চিত্রগুলো দেখো, আমি যখন যে বিষয়টা বলছি সেই তার চিত্র আমি পাশে দিচ্ছি, দেখো, তাহলে তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। হিমশৈল কি? হিমবাহ অধ্যুষিত অঞ্চলে সামুদ্রিক এলাকায়, অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চলে বা উচ্চ অক্ষাংশে যেখানে হিমবাহগুলি সমুদ্রের জলে ভাসমান অবস্থায় থাকে সেখানে কি হয়? এক ভাগ সমুদ্রের জলের উপরে ভেসে থাকে, নিচে 9 ভাগ ঢুকে থাকে। তাহলে এই ভূমিভাগটাকে, অর্থাৎ হিমবাহের এই অংশটাকে বলা হয় হিমশৈল, যার ধাক্কায় টাইটানিকের মতো জাহাজ ভেঙে গেছিল। তোমরা চিত্র দেখে বুঝতে পারছো। এবার আসছি বাগসুরুন্ড আর ক্রেভাস। বাগসুরুন্ড আর ক্রেভাস কি? হিমবাহ যখন পার্বত্য উপত্যকায় প্রবাহিত হয় তখন
পর্বত গাত্র অর্থাৎ পর্বতের গা আর হিমবাহের মধ্যে যে ফাটল তৈরি হয়, লম্বা সংকীর্ণ ফাটল তৈরি হয়, ফাঁক তৈরি হয়, সেটাকে বলা হয় বাকসুরুন্ড। ছবিতে দেখো লম্বা যে উপর থেকে নিচের দিকে যে লম্বা ফাটল দেখতে পাওয়া যাচ্ছে সেটাকে বলা হচ্ছে বাকসুরুন্ড। ক্রেভাস কি? হিমবাহের উপরে যখন হিমবাহ প্রবাহিত হয়, বিভিন্ন বৈষম্যমূলক ভূমিভাগের ওপর দিয়ে প্রবাহিত হয়, তো যখন হিমবাহের ওপরে অসংখ্য ফাটল তৈরি হয়, সমান্তরাল বা আড়াআড়ি ফাটল তৈরি হয় একাধিক, তখন সেগুলোকে বলা হয় ক্রেভাস। আরেকটা অংশ হচ্ছে কি, চিত্র দেখলে তোমরা পরিষ্কার বুঝতে পারছো ক্রেভাস আর বাকসুরুন্ড কি। নুনাটক। নুনাটক কি? এমন অনেক সময় দেখা যায় উচ্চ পার্বত্য অঞ্চলে পর্বতের চূড়ার অংশতে কোনো বরফ থাকে না, কিন্তু পাদদেশ অঞ্চলটি বরফে ঢাকা থাকে। চিত্রে দেখো, দেখলে বুঝতে পারছো। এই যে চিত্রটিতে তোমরা দেখতে পাচ্ছ যে উপরের অংশটি বরফ মুক্ত, অর্থাৎ পর্বত চূড়ার উপরের অংশটি বরফ মুক্ত, কিন্তু পাদদেশ অঞ্চলটি বরফাচ্ছন্ন অর্থাৎ হিমবাহ অধ্যুষিত। এই ধরনের ভূমিভাগটাকে বলা হয় নুনাটক। পরীক্ষায় তোমাদের কিরকম প্রশ্ন পড়বে? চিত্র দিয়ে প্রশ্ন দেবে যে এই চিত্রটি কোন ধরনের ভূমিরূপকে নির্দেশ করে। হিমবাহের ক্ষয় প্রক্রিয়া। হিমবাহ কী কী প্রক্রিয়ায় ক্ষয় করে? একটি হচ্ছে উৎপাটন এবং একটি হচ্ছে অবঘর্ষ। এই দুটি প্রক্রিয়া হিমবাহ ক্ষয় করে। উৎপাটন বলতে কি? হিমবাহ যখন উপর থেকে নিচের দিকে নেমে আসে, তখন তার প্রবাহ পথে যদি কোনো উঁচু ভূমিভাগ থাকে, তাকে ভেঙে ঠিলে নিয়ে চলে আসে, তাকে বলা হয় উৎপাটন। অবঘর্ষ কি? আসার পথে যখন নিচের ভূমিভাগের সঙ্গে ঘর্ষণ করতে করতে আসে, তার জন্য যে ক্ষয় হয় সেটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়ার ক্ষয়। এটি গেল হিমবাহের ক্ষয় প্রক্রিয়া। এরপর আমরা একে একে চিত্র দিয়ে আলোচনা করে নেব হিমবাহের ভূমিরূপগুলো কী কী, কী কী প্রকার ভূমিরূপ হিমবাহ অঞ্চলে দেখা যায়। ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে প্রথমেই আমরা আসছি কি, সার্ক, কড়ি বা কুম। কি বিষয়টা? হিমবাহ যখন ক্ষয়কার্য করে তখন দেখতে পাহাড়ের উপরটা দেখতে অনেকটা কীরকম লাগে, চেয়ারের হাতলের মতো, উল্টানো ডেক চেয়ারের হাতলের মতো, অর্থাৎ একটু খাল পাড়া। তোমরা চিত্র দেখো বুঝতে পারো যে বাঁকা পাড়া অংশটা লাগছে, দুটো লম্বা লম্বা ফাঁকের মাঝে যে খাল পাড়া বসা অংশটা, সেটাকে বলা হচ্ছে সার্ক বা কড়ি। এটি বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। এটা এটা কখনো ফ্রান্সে সার্ক বলে একে, হ্যাঁ, ইংল্যান্ডে কড়ি বলে, মার্কিন যুক্তরাষ্ট্রে কড়ি বলে, জার্মানিতে কার বলে, এটা বিভিন্ন নামে পরিচিত। আবার ওয়েলসে একে কুম বলা হয়। এটা হচ্ছে সার্ক বা কড়ি। চিত্র দেখে তোমরা স্পষ্ট বুঝতে পারছো। এটা এই নামকরণটা প্রথম কে করেছিলেন? সার পেতিয়ার তার নামকরণ করেছিলেন। এবং পৃথিবীর বৃহত্তম সার্ক হচ্ছে ওয়ালকট সার্ক। এই সার্ক দুটো সার্কের মধ্যবর্তী দুটো সার্ক থাকলে সেই সার্কের কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কি সার্কের মাঝখানে কোনো অংশ বসে গিয়ে আবার হ্রদ তৈরি হয়, ওকে সার্ক হ্রদও বলা হয়। দুটো সার্ক যে রয়েছে তোমরা দেখে বুঝতে পারছো, এই যে নাম করা রয়েছে সার্ক, এই সার্কের মধ্যবর্তী যে উঁচু অংশটা সেটাকে বলা হয় অ্যারেট বা এডিটি। কোনো কোনো বইয়ের পড়বে অ্যারেট, কোনো কোনো বইয়ে পড়বে এডিটি। এই একাধিক এডিটি যে অংশে মিলিত হয় সেটাকে বলা হয় পিরামিড চূড়া বা পর্বত শৃঙ্গ, বা যাকে হিমবাহের ভাষায় বা গ্লেসিয়াল ভাষায় বলা হয় হর্ন। যেমন ম্যাটার্ন হর্ন, এভারেস্ট, এইগুলো হচ্ছে একটা হর্ন। তাহলে তিনটে অংশ তোমার পরিষ্কার। এই একটা ছবি থেকে তোমরা তিনটে বিষয় পরিষ্কার বুঝতে পারলে। এরপরে আসছে কি, হিমদ্রোণী ও প্যাটার্ন স্টার লেক। কি হয়? হিমবাহ যখন যে অংশের উপর দিয়ে প্রবাহিত হয় সেই অংশটাকে ক্ষয় করে এবং এক ধরনের উপত্যকা সৃষ্টি করে, ইউ আকৃতির উপত্যকা তৈরি করে। নদী যেমন ভি আকৃতির উপত্যকা তৈরি করে, হিমবাহ তো অনেকটা এলাকা জুড়ে প্রবাহিত হয়, তাই সেই উপত্যকাটাকে ইউ আকৃতির তৈরি করে। এই ইউ আকৃতির উপত্যকাগুলি কি বলা হয়? হিমদ্রোণী। সেখানে উপত্যকার মধ্যে যদি উপত্যকা তৈরি হয় সেখানে ধাপ তৈরি হয় সিঁড়ির মতো। আর এই উপত্যকার মধ্যে অনেক সময় জল জমে কি হয়, যে লেকগুলো তৈরি হয় তাকে বলা হয় প্যাটার্ন স্টার লেক। বিজ্ঞানী কটন এগুলি নামকরণ করেছিলেন। কে নামকরণ করেছিলেন? বিজ্ঞানী কটন। তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো এই কোন বিষয়টা, তাহলে এটা তোমাদের জানা হলো। এরপর আসছে ঝুলন্ত উপত্যকা। কি হয়? মূল বড় একটি হিমবাহের পাশে অসংখ্য ছোট ছোট হিমবাহ যদি এসে উপস্থিত হয়, তখন দেখে কি মনে হয়? মূল উপত্যকার সাপেক্ষে, মূল হিমবাহ উপত্যকার সাপেক্ষে পাশের ছোট ছোট হিমবাহগুলিকে ঝুলন্ত অবস্থায় আছে বলে মনে হয়। চিত্র দেখো, চিত্র দেখলেই তোমরা বিষয়টি পরিষ্কার বুঝতে পারবে। এরকম কি কুবের একটি ঝুলন্ত উপত্যকা, ভারতবর্ষের ঋষিগঙ্গা এরকম একটি ঝুলন্ত উপত্যকা। তাহলে ঝুলন্ত উপত্যকা কি, বিষয়টা পরিষ্কার হলো। এরপর আসছে রসে মতানি। রসে মতানি এটা কি হয়? এটা এক প্রকার ভূমিরূপ। যখন হিমবাহ কোনো
শক্ত পাথর বা কঠিন শিলা উপর দিয়ে প্রবাহিত হয়, যে অংশ দিয়ে প্রবাহিত হয় সেই অংশটাকে কি করে ঘর্ষণের ফলে মসৃণ এবং মৃদু ঢালযুক্ত তৈরি হয়। দেখো ভূমিরূপটি চিত্রতে। এবং উল্টো প্রান্ততে কি হয়, উৎপাটন প্রক্রিয়া দেখা যায়, অর্থাৎ প্লাকিং, সেখানটা এবড়ো খেবড়ো ভূমিভাগে তৈরি হয়। এই প্রকার ভূমিভাগকে বলা হয় রসে মোতানে। ছবি দেখো পরিষ্কার বুঝতে পারবে। পরবর্তী অংশ হচ্ছে কি, পরবর্তী একটি ক্ষয়জাত ভূমিরূপ ক্রাগ ও টেল। এটা কি হয়, হিমবাহ যে অংশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যদি সামনে কোনো কঠিন শিলাস্তর থাকে এবং কঠিন শিলাস্তরের পিছনে যদি পর্যায়ক্রমে নরম শিলাস্তর থাকে, তাহলে নরম শিলাস্তরটা তুলনামূলক কম ক্ষয় হয় এবং কঠিন শিলাস্তরটা উঁচু আকারের অবস্থান করে, নরম শিলাগুলোকে বাঁচায়। তাহলে তখন দেখতে ভূমিরূপটি কীরকম হয়, সামনের অংশটি উঁচু এবং পেছনের অংশটি লম্বা লেজের মতো অবস্থান করে। তাই সামনের অংশটিকে তখন কি বলা হয় ক্রাগ এবং পেছনের অংশটিকে বলা হয় টেল। ছবি দেখো, ছবি দেখলে বিষয়টি পরিষ্কার, পাশের ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ বিষয়গুলি। এরপরে একটি ক্ষয়জাত ভূমিরূপ হচ্ছে ফিয়র্ড। ফিয়র্ড কি, পার্বত্য অংশে, যেখানে পার্বত্য অংশে ঠিক নয়, উচ্চ অক্ষাংশে, যেখানে হিমবাহগুলি সামুদ্রিক এলাকায় সঙ্গে মিশে গেছে, অর্থাৎ গ্রিনল্যান্ড বা আলাস্কা এই ধরনের বা আন্টার্কটিকা এই সকল অঞ্চলে যেখানে হিমবাহগুলি সরাসরি সমুদ্র উপকূলে এসে মিশেছে, সেই অংশে কি হয়, পাশের ছবিতে থেকে দেখো ক্লিয়ার হয়ে যাবে। হিমবাহগুলি সমুদ্র উপকূলকে ক্ষয় করে এবং এরকম দেখতে হিমবাহ উপত্যকাকে যখন ডুবে থাকে সমুদ্রের জলে, সেই ডুবে থাকা হিমবাহ উপত্যকাগুলিকে বলা হয় ফিয়র্ড। সবথেকে বড় একটি হিমবাহ উপত্যকা হচ্ছে কি সজনে ফিয়র্ড, পৃথিবীর গভীরতম সবথেকে গভীর একটি হিমবাহ উপত্যকা সজনে ফিয়র্ড। আর নরওয়ে অঞ্চলে প্রচুর পরিমাণ, একসঙ্গে প্রচুর পরিমাণ ফিয়র্ড দেখা যায় বলে তাকে বলা হয় দ্য ল্যান্ড অফ ফিয়র্ডস। তাকে আমি উল্লেখ করছি দ্য ল্যান্ড অফ ফিয়র্ডস। পাশের ছবি থেকে তোমাদের ল্যান্ড অফ ফিয়র্ডসটা ক্লিয়ার। সঞ্চয়জাত ভূমিরূপগুলি কী কী? সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে প্রধানটাই হচ্ছে গ্রাবরেখা, অর্থাৎ হিমবাহ যখন প্রবাহিত হয় অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে হিমবাহের সঙ্গে যে নুড়ি, কাঁকড়, বালি বা অন্যান্য পদার্থগুলি প্রবাহিত হয় সেগুলি তলায় থিতিয়ে পড়ে, সঞ্চিত হয়ে যে রেখার আকার ধারণ করে তাকেই বলা হয় গ্রাবরেখা। এগুলো বিভিন্ন রকমের দেখতে হয়, বিভিন্ন রকম অনুযায়ী তার নাম হয়। আমি একে একে সেগুলো বলছি, তোমরা পাশের ছবির সঙ্গে দেখো বিষয়টিকে মিলিয়ে নাও। প্রথমটা হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা, অর্থাৎ পার্শ্ব গ্রাবরেখা কি, হিমবাহের দুই পার্শ্বে যখন সঞ্চিত হয় পদার্থসমূহ তাকে বলা হয় পার্শ্ব গ্রাবরেখা। তারপর হচ্ছে কি দেখো, যখন হিমবাহের মাঝখান, যে অঞ্চলে হিমবাহ প্রবাহিত হচ্ছে তার মধ্যভাগে যদি সঞ্চিত হয় সেটা হচ্ছে মধ্যগ্রাব, পার্শ্ব গ্রাব, মধ্যগ্রাব। ছবি দেখো আর এখানটা শোনো, প্রান্ত গ্রাবরেখা, হিমবাহ যে অংশে শেষ হচ্ছে সেই প্রান্তে যেখানে সঞ্চিত হয় পদার্থসমূহ সেটা হচ্ছে প্রান্ত গ্রাবরেখা। আমি বুঝতে পারছি ভিডিওটি বড় হচ্ছে, তবু বলবো ধৈর্য সহকারে দেখো, তাহলে পুরো বিষয়টি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার হচ্ছে ভূমিগ্রাব কি, ভূমিগ্রাব হচ্ছে হিমবাহের তলদেশে যদি এখানে সেখানে ভাবে ভূমিভাগে পদার্থগুলি সঞ্চিত হয়, সেটা হচ্ছে ভূমিগ্রাব। ছবি দেখো, অবিন্যস্ত, এটা কি, হিমবাহ অধ্যুষিত অঞ্চলে হিমবাহের তলদেশে অর্থাৎ ভূমিভাগে এখান সেখান করে নুড়ি, কাঁকড়, বালি এগুলো সঞ্চিত হয়, সেটা হচ্ছে অবিন্যস্ত। যদি বলয় আকারে সঞ্চিত হয় তাহলে হচ্ছে বলয় ধর্মী। রোজেনটা কি, একটা গ্রাবরেখার ওপর যদি আর একটা গ্রাবরেখা সঞ্চিত হয়, একবার গ্রাবরেখা সঞ্চিত হওয়ার পর যদি আবার গ্রাবরেখা তার উপর তৈরি হয় সেটা হচ্ছে রোজেন। আর লাস্ট হচ্ছে স্তরীভূত, যে অঞ্চলে সমুদ্রে অর্থাৎ ফিয়র্ড যুক্ত অঞ্চলে যখন সমুদ্রে হিমবাহ এসে মিলিত হয় সেই অংশে যে গ্রাবরেখা তৈরি হয়, বছরের পর বছর প্রতি বছর যখন গ্রাবরেখা সঞ্চিত হয় তখন তাকে বলা হয় স্তরীভূত গ্রাবরেখা। তাহলে মূল হিমবাহের ওপর যে সঞ্চিত ভূমিরূপ সেটা হচ্ছে গ্রাবরেখা। ছবি থেকে দেখো তোমাদের এতগুলো গ্রাবরেখা আমি বিষয়টি বোঝাতে পারলাম। এর পরের একটি অংশ আছে যেটা কি জল ও হিমবাহ এর মিলিত কার্যের ফলে যে ভূমিরূপগুলি তৈরি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমটাই কি আছে দেখো, বহির্বিধৌত সমভূমি, অর্থাৎ যেখানে হিমবাহ এসে গলতে শুরু করে সেই রেখাটাকে বলা হয় হিমরেখা। ওই হিমরেখার কাছে যখন হিমবাহ গলে যায় সেখান থেকে নদী সৃষ্টি হয়। তাহলে হিমবাহ সঙ্গে বয়ে আসা পদার্থসমূহ যখন নদী জলের সঙ্গে বাহিত হয়ে একটি বিরাট আকৃতির সমভূমি তৈরি হয় তাকে বলা হয় বহির্বিধৌত সমভূমি। তোমরা দেখো এই বড় ছবিটি, এই ছবিটি দেখলে তোমরা বহির্বিধৌত সমভূমি সম্পর্কে ধারণাটি স্পষ্ট হয়ে যাবে। এই বহির্বিধৌত সমভূমির মধ্যে আবার অনেক ধরনের ভূমিরূপ তৈরি হয়। প্রথমটাই বলছি কি কেটেল ও কেটেল হ্রদ। কেটেলটা কি জিনিস ছবি দেখলে বুঝতে পারবে, বহির্বিধৌত সমভূমির মধ্যে যদি কোনো গর্ত তৈরি হয় তাকে বলা হয় কেটেল। সেই গর্তগুলিতে যদি জল জমে তাকে বলা হবে কি
কেটেল হ্রদ। এই কেটেল হ্রদে যদি আবার পলি সঞ্চয় হয় তাকে বলা হবে ভার্ব। এটা কি অঞ্চলে দেখা যায়? হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে যৌথ ভূমিরূপ, ভার্ব। তাহলে কেটেল ও কেটেল হ্রদে বুঝতে পারলে ছবি দেখে। এরপরে হচ্ছে ড্রামলিন। ড্রামলিনটাকে এক কথায় বলা হয় ডিমের ঝুড়ি। কি দেখা যায়? হিমবাহের ও জলের মিলিত কার্যের প্রভাবে বহির্বিধত সমভূমিতে যখন একাধিক নুড়ি পাথর সঞ্চিত হয় এবং দেখতে উল্টানো নৌকার মতো লাগে এবং দূর থেকে দেখে মনে হয় ডিম সাজানো আছে, তাকে বলা হয় ড্রামলিন। এটি নিউ ইয়র্ক অঞ্চলে প্রায় 10,000 মতো ড্রামলিন দেখা যায়। এরপরের ভূমিরূপটার নাম কি? এসকার। ছবি দেখো, দেখলেই বুঝতে পারবে। হিমবাহ থেকে যখন নদী সৃষ্টি হয় যে অঞ্চলে, বহির্বিধত সমভূমি অঞ্চলে, তখন সেখানে যখন নুড়ি কাঁকড় বালি এইগুলি ওই হিমবাহের পাদদেশ অঞ্চলে শৈলশিরার মতো আঁকাবাঁকাভাবে সঞ্চিত হয়, তখন যে ভূমিরূপটা তৈরি হয় তাকে বলা হয় এসকার। এরপরে আসছি ভ্যালি ট্রেন। এটা কি? এটা হচ্ছে বহির্বিধত সমভূমিটা যদি কোনো কারণে নদী দ্বারা বিচ্ছিন্ন হয়, অর্থাৎ দুভাগে বিভক্ত হয়ে যায়, 2 ভাগ বা 3 ভাগ বা একাধিকভাবে ভাগে বিভক্ত হয়ে যায়, তখন তাকে বলা হয় ভ্যালি ট্রেন। এরপরের অংশ কি হচ্ছে? কেম ও কেম সোপান। এটা কি? হিমবাহ দূষিত অঞ্চলে হিমবাহের সঞ্চয়কার্যের ফলে একটু উঁচু ঢিবির মতো নুড়ি কাঁকড় বালি সঞ্চিত হয়ে ভূমিরূপ তৈরি হয়, তাকে বলা হয় কেম। এরকম অসংখ্য কেম তৈরি হলে দেখতে একটা ধাপের মতো তৈরি হয়, সেগুলোকে বলা হয় কেম সোপান। তাহলে এটা একটা ভূমিরূপ তৈরি হলো। আরেকটা হচ্ছে কি? হিমবাহ এবং হিমবাহ থেকে সৃষ্ট যে নদী তৈরি হয় তাদের মিলিত কার্যের ফলে হিমবাহ অঞ্চলে পলি বালি নুড়ি কাঁকড় ইত্যাদি জমাট বেঁধে এক ধরনের ভূমিভাগ তৈরি হয়, তাকে বলা হয় বোল্ডার কেলে। এই হিমবাহ দূষিত অঞ্চলে যদি বৃহৎ আকৃতির শিলাখণ্ড এসে সঞ্চিত হয়, বাহিত হয়ে এসে, তাকে বলা হয় কি? আগামুখ। যে সকল ভূমিভাগগুলোর চিত্র হয়, পাশে দেখো চিত্র সহ আমি আলোচনা করলাম। যদি ভিডিওটি তোমাদের সম্পূর্ণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলো না। আজকে এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।